আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নতুন থিঙ্কার, সমাজতত্ত্বের তিনটি গুরুত্বপূর্ণ থিঙ্কার যারা সব থেকে বেশি সমাজতত্ত্বে নিজের কন্ট্রিবিউশন রেখেছে এবং সব থেকে বললে ভালো হয় যে সমাজতত্ত্বের ভিতকে তৈরি করার ক্ষেত্রে যে তিনটে থিঙ্কার এসেনশিয়াল, কারা কারা? কার্ল মার্কস, এমিল দুর্খেইম, ম্যাক্স ওয়েবার। আমরা অলরেডি কার্ল মার্কসের টপিক পড়ে এসেছি। আজকে আমরা শুরু করব এমিল দুর্খেইম, দ্য সেকেন্ড মোস্ট এসেনশিয়াল থিঙ্কার অফ সোশিয়োলজি। প্রথম দিন আমরা যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে এমিল দুর্খেইম সম্বন্ধে জেনে নেব। এমিল দুর্খেইম কোন কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে, কোথাকার ব্যক্তি তিনি, কি নিয়ে আলোচনা করেছেন, কি গ্রন্থ তিনি লিখে গেছেন এবং আরো বিভিন্ন বিষয় তার সম্বন্ধে, কিভাবে তার অবদান সমাজতত্ত্বের ক্ষেত্রকে সমৃদ্ধশালী করেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এমিল দুর্খেইমের স্টেপ বাই স্টেপ আলোচনার মধ্যে দিয়ে। প্রথমে আমরা শুরু করা যাক ভদ্রলোকের জীবনী নিয়ে, যে কোন কোন প্রেক্ষাপট থেকে এমিল দুর্খেইম আজ সমাজতত্ত্বের শিরোমণি হয়ে রয়েছে। দেখো, এমিল দুর্খেইমকে বলা হচ্ছে, এমিল দুর্খেইম একজন ফরাসি সমাজতাত্ত্বিক। আমরা কিন্তু আর একজন ফরাসি সমাজতাত্ত্বিক পাবো, পড়ে এসেছি, আমরা জানি হয়তো, সেটা হচ্ছে আগাস্ট কোত, যিনি হচ্ছেন সমাজতত্ত্বের ফাউন্ডিং ফাদার। সমাজতত্ত্বের যে ফাউন্ডিং ফাদার আগাস্ট কোত, তিনিও ফরাসি। আবার এমিল দুর্খেইম, যাকে নিয়ে আমরা আলোচনা করছি, তিনিও কিন্তু ফরাসি সমাজবিজ্ঞানী। আমরা দেখে নেব সময়কাল, কোন সময়ে এমিল দুর্খেইম এসেছিলেন। 1858 থেকে 1917, 1858 থেকে 1917। তাহলে এই যে সময়কাল, ঠিক আছে, 19th সেঞ্চুরির সেকেন্ড হাফ আর 20th সেঞ্চুরি ফার্স্ট হাফে, তাহলে এই যে সময়কালে এমিল দুর্খেইম ফ্রান্সে তাৎপর্যপূর্ণ। কিন্তু আমরা দেখে নেব যে এমিল দুর্খেইম আর কোন কোন প্রেক্ষাপটের সাথে সংযুক্ত ছিলেন। কি কি? যেমন প্রথমেই আসছে, তিনি সমাজবিজ্ঞানের প্রথম প্রতিষ্ঠিত শিক্ষক। কারণ বোর্ডক্স বিশ্ববিদ্যালয়ে যখন সমাজতত্ত্বকে পঠন পাঠনের কাজ শুরু হওয়ার কথা বলে, শুধুমাত্র কিন্তু মাথায় রাখতে হবে যে এমিল দুর্খেইম সেখানে পড়াবে বলে সেখানে কিন্তু সমাজতত্ত্ব বিভাগ চালু করা হয়। তাহলে অফিসিয়ালি ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি ইন্ট্রোডিউস হচ্ছে এবং সেখানে পড়াচ্ছেন কে? প্রথম অ্যাজ আ প্রফেসর হিসেবে কিন্তু যুক্ত হচ্ছেন এমিল দুর্খেইম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফার্স্ট প্রফেসর ইন সোশিয়োলজি এমিল দুর্খেইম। এই যে এমিল দুর্খেইম যে সময় লেখাপত্র করছেন, তার লেখাপত্র কিন্তু তার পূর্ববর্তী, তার মানে তার আগে যে সমস্ত থিঙ্কাররা এসছেন তাদের দ্বারা কিন্তু এমিল দুর্খেইম অনেকটা কিন্তু প্রভাবশালী ছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে রুশো। যে সমস্ত এনলাইটমেন্ট থিঙ্কারদের আমরা নাম পাবো, রুশো, মন্তেস্কু, বার্কলে, হিউম, তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস রুশো। এই রুশোর একটা কনসেপ্ট আছে জেনারেল উইল, সাধারণ ইচ্ছা। এই জেনারেল উইল কনসেপ্টটার দ্বারা কিন্তু এমিল দুর্খেইম অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। এবং এই জেনারেল উইল ধারণার উপরে বেস করে এমিল দুর্খেইম তার নিজস্ব একটা ধারণা উপস্থাপন করে, সেটা হচ্ছে কালেকটিভ কনসাইন্স। এবং এই যে কালেকটিভ কনসাইন্স, আমরা পরবর্তীকালে আলোচনা করব কালেকটিভ কনসাইন্স নিয়ে এমিল দুর্খেইম কি বলেছেন। কিন্তু তিনি প্রভাবিত কার দ্বারা হয়েছিলেন? রুশোর দ্বারা। রুশো কিভাবে সাধারণ মানুষের যে চাহিদা, সাধারণ মানুষের যে নিডস, তার যে উপস্থাপনা নিয়ে তিনি তার যে বক্তব্য উপস্থাপন করেছেন, পরবর্তীকালে দুর্খেইম তার দ্বারা প্রভাবিত হয়েছে এবং তিনিও কিন্তু তার আলোচনার মধ্যে এই ধারণাকে আরো সমৃদ্ধশালী করেন। এছাড়া দুর্খেইম কার দ্বারা প্রভাবিত হয়েছেন? দুর্খেইমের পূর্ববর্তী যে সমস্ত তাত্ত্বিকরা সমাজতত্ত্বের নিজের অবদান রেখে গেছে, তার মধ্যে হচ্ছে আগাস্ট কোত, যার নাম আমরা একটু আগে আলোচনা করলেন, দুজনেই হচ্ছেন ফরাসি সমাজবিজ্ঞানী। আগাস্ট কোতের দ্বারা তিনি কিন্তু ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। ঠিক ভাইস ভার্সা তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন সেন্ট সাইমনের দ্বারা। সেন্ট সাইমন হচ্ছে আবার আগাস্ট কোতের গুরু। তার মানে আগাস্ট কোত ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য সেন্ট সাইমন, আর এমিল দুর্খেইম ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য আগাস্ট কোত এন্ড সেন্ট সাইমন। তাদের দুজনেরই লেখাপত্র, সেন্ট সাইমন আর আগাস্ট কোত দুজনেরই লেখাপত্র কিন্তু এমিল দুর্খেইমকে যথেষ্ট প্রভাবিত করে। দুর্খেইম কিন্তু সেগুলো দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তীকালে তার যে লেখাপত্র, তার যে অবদান, সেখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। এছাড়াও
দুর্খেন কিন্তু প্রভাবিত হয়েছিলেন ফুসেল ডি কোলাং। ফুসেল ডি কোলাং হচ্ছে দুর্খেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন সেখানকার যে অধ্যাপক ছিলেন তিনি ছিলেন ফুসেল ডি কোলাং। তার যে লেখাপত্র, তার যে স্পিচ, তার যে সোশ্যাল অ্যাটমসফিয়ার, তার যে সোসাইটি সোশ্যাল কালচার প্রেক্ষাপট সম্বন্ধে বক্তব্য, সেগুলো কিন্তু কোদকে দুর্খেনকে যথেষ্ট প্রভাবিত করেছিল। ফলে দেখছি আমরা যে দুর্খেন তার প্রেক্ষাপটে তার যে আলোচনা, তার আলোচনাকে বাস্তবায়ন ঘটাতে গিয়ে কিন্তু বিভিন্ন তাত্ত্বিকের দ্বারা প্রভাবিত হয়েছেন। তার মধ্যে আমরা কার নাম পেলাম, যেমন হচ্ছে রুশোর নাম পেলাম, সেন্ট সাইমন, আগাস্ট কোট, ফুসেল ডি কোলাং। এই যে সমস্ত তাত্ত্বিকরা তাকে প্রভাবিত করেছিল, এই প্রভাব থেকে কিন্তু তার পরবর্তীকালে লেখাপত্রের মধ্যে তার কিন্তু চিন্তা ভাবনার যথেষ্ট পরিবর্তন ঘটে। আমরা দেখে নেব যে কেন, যদি ভালো করে তোমরা কোদ পড়ে থাকো, কোদকে কিন্তু বলা হয়ে থাকে, কোদকে পজিটিভিজম বা দৃশ্যবাদী জনক বলা হয়ে থাকে। দৃশ্যবাদী চিন্তা ভাবনার বিকাশ ঘটাচ্ছে কোদ। দৃশ্যবাদী চিন্তা ভাবনা বলতে কি বোঝায়? দৃশ্যবাদী চিন্তা ভাবনা হচ্ছে যেখানে সায়েন্টিফিক প্রিন্সিপাল গুলোকে এক্সিকিউট করা, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালের পরিবর্তে সায়েন্টিফিক প্রিন্সিপালকে বেশি গুরুত্ব দেওয়া। তাহলে এই যে ধারণাগত প্রেক্ষাপট কোদ তুলে ধরার চেষ্টা করছে, পরবর্তীকালে কিন্তু এই ধারণা এমিল দুর্খেনকে যথেষ্ট প্রভাবিত করেছিল। এবং দুর্খেন তার যে পরবর্তীকালে লেখাপত্র, তার মধ্যে সুস্পষ্টভাবে তার কিন্তু প্রভাব রয়েছে। সেই কারণে কিন্তু দুর্খেনকে বলা হয় কিন্তু পজিটিভিস্ট, ইতিবাচক সমাজতাত্ত্বিক। ইতিবাচক প্রেক্ষাপটে তিনি কিন্তু সমাজে তার নিজস্ব বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। সেই কারণে কিন্তু দুর্খেনকে বলা হয়ে থাকে পজিটিভিস্ট সোশিয়োলজিস্ট, কারণ দুর্খেন কোদের দ্বারা প্রভাবিত হয়েছে। কোদ পজিটিভিস্ট সোশিয়োলজিস্ট ছিল, তার দ্বারা প্রভাবিত হয়ে দুর্খেনের নিজের বক্তব্যের মধ্যেও কিন্তু পজিটিভিজমের সেই রিফ্লেকশন ফুটে ওঠে। যার ফলস্বরূপ আমরা কি দেখলাম, যে দুর্খেনকে কিন্তু পরবর্তীকালে পজিটিভিস্ট বলা হয়। 1827 সালে কি বলছে, বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে দুর্খেন কিন্তু অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। একটু আগে যে আমি বলছিলাম যে বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে দুর্খেন পড়াবে বলে, মানে কেন ইমাজিন, শুধু দুর্খেন সেখানে পড়াবে, দুর্খেনের পড়ানোর জন্য সোশিয়োলজি সাবজেক্টটাকে সেখানে কিন্তু ইনভেন্ট করা ফর দ্য পারসনস হু হ্যাজ আ ক্যারিজমা। কি লেভেল অফ ক্যারিজমা দুর্খেন সেই সময়ে অ্যাচিভ করে, যার দরুন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াবেন বলে তার জন্য শুধুমাত্র সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় এবং তিনি ফার্স্ট প্রফেসর হিসেবে সেখানে কিন্তু যুক্ত হন। তার জীবনী কিন্তু খুব খুব ইন্টারেস্টিং। বিভিন্ন সামাজিক যে কোনো থিঙ্কার যখনই তোমরা পড়বে, আমি বলবো যে তোমরা কিন্তু তার জীবনী একটু ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে যে এই থিঙ্কার কিভাবে সেই জায়গায় পৌঁছেছে। তার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা কিন্তু একদিনে শুরু হয়ে যায়নি। এই প্রেক্ষাপটের বাস্তবিকতা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে হয়েছে। এটাকে বোঝা তখনই জাস্টিফাইড হবে যখন কিন্তু জীবনী খুব ভালো করে পড়বে। দুর্খেমের সময়কাল বলি, দুর্খেমের সময়কাল তুলে বললাম 1858 থেকে 1917, তার মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে দুর্খেম কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায়। প্রথম বিশ্বযুদ্ধে তার ছেলে মারা যাওয়ায় কিন্তু সেই শোক তাকে খুব ব্যথিত করে। পরবর্তীকালে কিন্তু তিনি হার্ট অ্যাটাকে মারা যান 1917। তাহলে এই যে ধরো প্রথম বিশ্বযুদ্ধ, তার আগে ধরো ফ্রেঞ্চ রেভলিউশন, এই যে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন ওয়ার সেগমেন্ট গুলো ইউরোপিয়ান কান্ট্রি ফেস করছে, এই বিভিন্ন ওয়ার সেগমেন্ট গুলো ফেস করার ফলে কি দেখছি আমরা, যে ওয়ার সেগমেন্ট গুলো ফেস করার ফলে সেই সময় ইউরোপিয়ান কান্ট্রি গুলো বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ইস্যুস ফেস করছে, ড্রামাটিক্যালি চেঞ্জেস ফেস করছে। তাহলে এই যে ড্রামাটিক্যালি চেঞ্জেস ফেস করছে, তাহলে সমাজে নতুন নতুন পরিবর্তন, এই নতুন সামাজিক প্রেক্ষাপট বা পরিবর্তনকে তুলে ধরার জন্য দুর্খেম কিন্তু বিভিন্ন ইনিশিয়েটিভ নেয় এবং সেই ইনিশিয়েটিভ গুলো রিফ্লেক্টেড হয় তার গ্রন্থের মধ্যে দিয়ে। তবে এখানে খুব ইন্টারেস্টিংলি দুর্খেমের গ্রন্থগুলোকে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আমি সালগুলোকে লিখে দিয়েছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম দিকে 4টে বই দেখলে বুঝতেই পারবে যে
কোথাও না কোথাও এই বইগুলোর মধ্যে একটা সিমিলারিটিজ আছে, 2 বছরের গ্যাপ দিয়ে তিনি বই লিখে গেছেন। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি 1893, ঠিক তার 2 বছর পরে দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড 95, তার 2 বছর পরে সুইসাইড 97, তার 2 বছর পরে কালেকটিভ এন্ড ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশন 99, এবং তার দীর্ঘ সময় পরে দুর্খেম কিন্তু তার এলিমেন্টারি বুকটা বার করছে, দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ 1912 এ। পরবর্তীকালে যে বইগুলো হোয়াইট কালারে দেওয়া আছে দেখো, এডুকেশন এন্ড সোশিওলজি 1922, সোশিওলজি এন্ড ফিলোসফি 1924, প্রফেশনাল এথিক্স এন্ড সিভিক মোরালস 1950। বুঝতেই পারছো এই বইগুলো তার মৃত্যুর পরে বেরিয়েছে, পাবলিশ হয়েছে, কারণ 1917 এ দুর্খেম অলরেডি মারা গেছে, তারপরে এই তিনটে বই বেরিয়েছে পোস্টমাসলি, তার পরবর্তীকালে বইগুলো পাবলিশ হয়েছে, কিন্তু জেনে রাখা ভালো। তাহলে এই যে প্রত্যেকটা গ্রন্থ কিন্তু দুর্খেমের পাথ ব্রেকিং অ্যানালিসিস। দুর্খেম প্রত্যেকটা গ্রন্থের মধ্যে কিন্তু তার সোসাইটি সম্বন্ধে সায়েন্টিফিকের থেকে পজিটিভিস্টিক বলা ভালো হবে, কারণ দুর্খেম নিজেও পজিটিভিজম শব্দটা বারবার ব্যবহার করেছেন। পজিটিভিস্টিক যে এক্সপ্লানেশন এবং সোসাইটি আর ইন্ডিভিজুয়ালের মধ্যেকার যে কোর কনসেপচুয়ালি রিলেশনশিপ, এটা কিন্তু ফুটে উঠেছে তার এই প্রত্যেকটা গ্রন্থের মধ্যে। আমরা যদি প্রত্যেকটা গ্রন্থকে সিস্টেমেটিক্যালি, সায়েন্টিফিক্যালি এন্ড ফাইনালি পজিটিভিস্টিক ওয়েতে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রত্যেকটা গ্রন্থ একটা নতুন ইমেজকে রিফ্লেক্ট করবে। সেই সময়ে দুর্খেম কিভাবে সমাজ এবং ব্যক্তির মধ্যেকার সম্পর্ক, সমাজ সম্বন্ধে তার যে প্রেক্ষাপট বা ধারণা, তা কিন্তু সুস্পষ্টভাবে ফুটে উঠেছে এই গ্রন্থগুলোর মধ্যে দিয়ে। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, দ্য ফেমাস বুক অফ দুর্খেম। এই যে গ্রন্থ দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, এই ডিভিশন অফ লেবার ইন সোসাইটি আমরা পরবর্তীকালে যে ক্লাসগুলো নেব, সেই ক্লাসগুলোর মধ্যে এই টপিকগুলো নিয়ে ডিসকাশন করব। একটু একটু করে আমি ছুঁয়ে যাচ্ছি আজকে, তার যেহেতু তার জীবনী সম্বন্ধে আজকের ক্লাসটা, সেক্ষেত্রে ওভারঅল একটা ড্রাফট দেওয়ার চেষ্টা করছি। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, এই যে গ্রন্থটা, এই গ্রন্থের দুর্খেম দেখো, এখানে গ্রন্থের মধ্যেই তার ব্যাখ্যা লুকিয়ে আছে, খুব ভালো করে তুমি দেখো। ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, তাহলে সমাজে লেবার মানে শ্রমকে ডিভাইড করে দাও। কারণ দুর্খেম যে সময় কথা বলছেন বা গ্রন্থটা লিখছেন 19th সেঞ্চুরিতে, তখন অলরেডি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে যায়, ফ্রেঞ্চ রেভলিউশন তো আগে হয়ে গেছে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ফ্রেঞ্চ রেভলিউশনের এই যে প্রেক্ষাপট, এর ফলে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি অনেক বেশি কমপ্লেক্স লাইফ লিড করছে। সেখানে কিন্তু প্রোডাকশন সিস্টেম ম্যানুয়ালের জায়গায় কোথায় শিফট করেছে, ম্যানুয়ালের জায়গায় শিফট করেছে, সেটা কিন্তু ইন্ডাস্ট্রি বেসে। তাহলে ম্যানুয়াল প্রোডাকশনের থেকে যখন ইন্ডাস্ট্রি বেস প্রোডাকশন হচ্ছে, তখন কিন্তু যে জিনিসটা ঘটছে, শ্রমের বিভাজন ঘটছে, একটা কাজকে বিভিন্ন পার্টে ভেঙে দিয়ে সম্পাদন করা। দেখো আমরা খুব প্র্যাকটিক্যাল যদি ভাবি, ধরো কোনো পিকনিক বা ধরো কোনো ট্যুর অর্গানাইজ করছি, তাহলে ট্যুর বা পিকনিক যখন আমরা অর্গানাইজ করব, তখন আমরা কি করব, সেটা কতগুলো ভাগে ভেঙে দিত। একটা ব্যক্তি তো সমস্ত দায়িত্ব নেয় না, দায়িত্বগুলোকে বিভিন্ন ব্যক্তির মধ্যে ভেঙে দেওয়া। কিভাবে ভেঙে দেওয়া হয়, যেমন ধরো কেউ কালেকশন দায়িত্ব নিয়েছে, টাকা পয়সা কালেকশন করবে। ধরো পিকনিকের সবজি বাজারের দায়িত্ব একজন নিয়েছে, একজন কি দুজন হয়তো রান্না করার দায়িত্ব নিয়ে এলো, কেউ ধরো ইউটেনসিল কালেক্ট করবে, কেউ ধরো জ্বালানির ব্যবস্থা করবে, কেউ ধরো বাকিদের অ্যাসেম্বল করবে, কেউ ধরো যে জায়গায় হচ্ছে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বা ধরো তোমার টেন্ট খাটানো, টেন্ট নয় ধরো ত্রিপল খাটানো, ঠিক আছে। তাহলে এই যে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমরা কি বাস্তবায়িত করছি, পিকনিকটাকে বাস্তবায়িত করছি। তাহলে কাজটাকে ভেঙে দিলে কি হবে, উইদিন টাইম, যে সময় আমরা পিকনিকটা করব ঠিক করেছি, সেই সময়ে পিকনিকটাকে বাস্তবায়ন করতে পারবো। তাহলে ডিভিশন অফ লেবার ইন সোসাইটি দেখাচ্ছে যে কোনো সমাজের কাজকে আমরা যদি বিভিন্ন অংশে ভেঙে দিয়ে তাকে সম্পাদন করার চেষ্টা করি, কাজটা সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে বাস্তবায়িত হবে এবং উইদিন টাইম হবে। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, যে বুকস,
এখানে দুর্খেম কিন্তু রুলস এ কথা বলছে, দুর্খেম খুব সিস্টেমেটিক থিঙ্কার। কোথ সমাজতত্ত্বের ইনভেন্ট করেছে ডেফিনেটলি, কিন্তু তাকে যদি আমরা বলি যে সঠিক পথ দেখানো, সঠিকভাবে উপস্থাপন করা, সেটা কিন্তু তার সিংহভাগ দায়িত্ব দুর্খেম তার গায়ে তুলে নিয়েছিল। দুর্খেম কিন্তু এখানে অনেকগুলো রুলস এ কথা বলছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে দুর্খেম কি কি রুলস নিয়ে আলোচনা করেছে এবং সিস্টেমেটিক রুলস গুলোর প্রেক্ষাপটটা কি, কোন কোন বিষয়গুলোকে কভার করছে রুলসটা। সুইসাইড 1897 এ, দেখো এই যে সুইসাইড নিয়ে যখন দুর্খেম আলোচনা, সুইসাইড সম্বন্ধে আমরা বুঝতেই পেরেছি যে শব্দটা কি বলতে চাইছে। এই যে আত্মহত্যা, আত্মহত্যা যে একটা ব্যক্তিকেন্দ্রিক ঘটনা একদিন পর্যন্ত দুর্খেমের আগে পর্যন্ত মানুষ জেনে আসতো, দুর্খেম কিন্তু প্রথম সেই ভাবনায় পরিবর্তন আনছে। দুর্খেম বলছে ডেফিনেটলি একটা ব্যক্তি কিন্তু আত্মহত্যা করছে, কিন্তু দুর্খেম বলতে চাইছে যে আত্মহত্যার পেছনে কিন্তু একটা দৃঢ়, তাহলে একটা যে নিগূঢ় কি রয়েছে, নিগূঢ় সামাজিক কারণ বর্তমান রয়েছে। ধরো আমি বোর্ডে এক্সাম্পল দিই, ধর পরীক্ষায় ভালো রেজাল্ট না করার জন্য কোনো ছাত্র সুইসাইড করে, তাহলে সুইসাইডটা ডেফিনেটলি একটা ব্যক্তি করেছেন, ছাত্র করেছে, এটা একদম সবাই দেখতে পাচ্ছে, কিন্তু কেন করেছে, কেন কজটা যখনই আমরা খুঁজবো তখন আমরা দেখে নেব যে পেছনে সোশ্যাল কজ ইনক্লুড রয়েছে। দুর্খেম এখানে কিন্তু সেই সোশ্যাল কজটাকে দেখানোর কথা বলছে, the social cause associated behind the suicide. So whenever we discussion about the suicide, not focusing on the individual perspective, we will stay focusing on the social clauses, collective and individual representation, the representation, the represent করা, উপস্থাপনা, সমাজে ব্যক্তির যে উপস্থাপনা, আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু উপস্থাপিত করছি, অর্থাৎ আমরা প্রেক্ষাপটে যে আচরণ করি, ঠিক আছে, সেই আচরণটাকে দুর্খেম দেখানোর চেষ্টা করছেন কালেকটিভ আর ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টে। আমি দুর্খেমের এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি, দেখো কালেকটিভ রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। দেখো আমি বলি, আমিষ খাওয়া আর নিরামিষ খাওয়া, ধরো আমি আমিষ খেতে ভালোবাসি, তুমি ধরো নিরামিষ খেতে ভালোবাসো, তোমার নিরামিষ খাওয়ার যে পছন্দ আর আমার আমিষের যে পছন্দ, এটা আমার ব্যক্তিগত পছন্দের সাথে সব সম্পর্কিত, তাই তো? তাহলে ব্যক্তিগতভাবে আমাদের নিজস্ব কিছু পছন্দ অপছন্দ রয়েছে, কিছু উপস্থাপনা রয়েছে, তাহলে এখানে সেটাকেই দেখানো হচ্ছে যেটা ব্যক্তিগত লেভেলে পসিবল হয়। আর কালেকটিভ কোনটা, ধরো আমি আর তুমি দুজনাই হিন্দু, কিন্তু দেখো আমরা দুজনাই গোমাংস খাই, গরুর মাংস কেন খাচ্ছি না বা কেন খেতে চাই না, কারণ হিন্দু ধর্ম আমাদেরকে কি করছে, আমাদেরকে রেগুলেট করে। তাহলে আমার কোথাও না কোথাও গোমাংস বা আমাদের গোমাংস খাওয়ার প্রতি নিষেধাজ্ঞার পেছনে একটা কালেকটিভ রিপ্রেজেন্টেশন আছে, বিকজ প্রত্যেকে হিন্দু পিপল আর প্রিচ দ্য রিলিজিয়ন অফ হিন্দু, তাহলে হিন্দু রিলিজিয়ন তাদেরকে বলছে, তাদেরকে কনভে করছে তোমার গোমাংস খাওয়া উচিত নয়। হিন্দুর অভ্যন্তরে হিন্দু ধর্মে পালন করা ব্যক্তি বর্গরা কেউই গোমাংস খাচ্ছে না, তাহলে প্রত্যেকেই যেহেতু একই আচার আচরণ ফলো করছে, it's called collective representations. তারপরে হচ্ছে the elementary forms of religious life. Religious life, ধর্ম। দুর্খেমের যদি আমরা জীবনী দেখি, দুর্খেম কিন্তু এক ধর্মীয় বাতাবরণ কেন্দ্রিক পরিবারে জন্মগ্রহণ করে। তার বাবা কিন্তু খুব প্রভাব প্রতিপত্তিশালী ধর্মীয় যাজক ছিলেন। যাই হোক, দুর্খেম ধর্মের যে আলোচনা করেছিলেন সেটা হচ্ছে তার গ্রন্থ দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ। তিনি কিন্তু ধর্ম সম্বন্ধে একটা বৃহত্তর বিস্তর আলোচনা করেছেন, এবং খুব ভালো করে যদি দেখো ধর্ম নিয়ে আলোচনার প্রসঙ্গে যে গ্রন্থ পাবলিশ হয়েছে তার সময়কাল কিন্তু দীর্ঘ। 1899 দীর্ঘ সময়ের পরে 1912 সালে দুর্খেম কিন্তু তার ধর্ম নিয়ে আলোচনা করছেন। ধর্ম নিয়ে আলোচনা প্রসঙ্গে তার উপস্থাপনায় দুর্খেম কিন্তু একটা বৃহত্তর সময় ব্যয় করেছেন, ফলে স্বাভাবিকভাবে তার উপস্থাপনার মধ্যেও একটা যথেষ্ট প্রভাব রয়েছে। আমরা পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, আজকে বাকি স্লাইডগুলো দেখে নিই।
যে স্লাইডগুলো কি বিষয়বস্তু উপস্থাপিত করছে। দেখো দুর্খেমের কাজের বুদ্ধিবৃত্তির প্রভাব, ইন্টেলেকচুয়ালিটি। দুর্খেমের কাজকে কতগুলো ইন্টেলেকচুয়াল প্রেক্ষাপটে আমরা দেখে নেব। তার মধ্যে প্রথম যে প্রেক্ষাপট হিসেবে আমরা দেখবো, আলোচনা করবো, সেটা হচ্ছে সোশ্যাল রিয়েলিজম। দেখো রিয়েলিজমের মধ্যে কোথাও না কোথাও একটা রিয়েলিস্টিক পার্সপেক্টিভ ফুটে উঠছে, তাই তো? রিয়েল, যেটা বাস্তব। তার মানে দুর্খেমের আলোচনার মধ্যে প্রথমেই বুঝতে পারলাম যে অবাস্তব জিনিসগুলো গুরুত্ব পাচ্ছেন। তাহলে সোশ্যাল রিয়েলিজম কেন বলছেন? সোশ্যাল রিয়েলিজম বলছেন কারণ হচ্ছে যেটা সোশ্যালি সমাজে এক্সিস্ট করে, তার মানে যেটা সামাজিকভাবে ব্যক্তির উপরে প্রভাব ফেলে। তাহলে এই যে সোশ্যাল রিয়েলিজমের কথা দুর্খেম বলছে, এই সোশ্যাল রিয়েলিজমে আমরা কি দেখছি? দুর্খেম সমস্ত ঘটনার জন্য সামাজিক ব্যাখ্যা প্রদান করেছে। সামাজিক ব্যাখ্যা মানে দুর্খেম কিন্তু অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালগুলোকে বাদ দিচ্ছেন। যেগুলো অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপাল সেগুলো তার আলোচনায় কিন্তু ফুটে উঠছে না। দুর্খেমের আলোচনা আমরা কি দেখলাম? অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালস এর অ্যাবলিশন। আর কি দেখছি? দুর্খেম একজন সামাজিক বাস্তববাদী ছিলেন, কারণ তিনি সমাজকে সুই জেনারিস হিসাবে কল্পনা করেন। দেখো সুই জেনারিস বলছে দুর্খেম, সমাজকে বলছে সুই জেনারিস। এটা এসেনশিয়াল টার্ম দুর্খেমের তত্ত্বে। সুই জেনারিস মানে হচ্ছে যেটা নিজে থেকে ইভলভ হয়, ঠিক আছে? মানে ফোনিক্স বার্ডের মতো। সুই জেনারিস মানে সমাজ কিন্তু একবারে অ্যাবলিশড হয়ে যায় না, নিজে থেকে কিন্তু ইভলভ হয়। ধরো দীর্ঘ একটা যুদ্ধের বাতাবরণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে দেখবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সমাজে র্যাডিক্যাল চেঞ্জেস এসেছে। সমাজ যেরকম ছিল ধূলিসাৎ হয়ে গেছে, প্রচুর প্রচুর সংখ্যক মানুষ মারা গেছে, জিনিসপত্র, সম্পদ, প্রকৃতি, পরিবেশ, রাস্তাঘাট, প্রচুর প্রচুর প্রাণ নষ্ট হয়েছে। কিন্তু সমাজ কি মুছে গেছে? সমাজ কি নষ্ট হয়ে গেছে? হিরোশিমা নাগাসাকির যে পরমাণু বোমার বিস্ফোরণ, সমাজ কি মুছে গেছে? যায়নি। সমাজ কিন্তু তা সত্ত্বেও নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকেই বলছেন যে সুই জেনারিস, নিজে থেকে ইভলভ হওয়া। দুর্খেমের আলোচনায় সুই জেনারিস, কেন দুর্খেম সুই জেনারিস শব্দটা বলছেন? কারণ তিনি ব্যক্তির থেকে সমাজকে বেশি প্রাধান্য দিচ্ছেন। দেখো তার পরের যে লাইনটা আছে, 3 নম্বর যে পয়েন্ট, সেখানে বলছে দুর্খেম মনে করেছিলেন যে সমাজ ব্যক্তির আগে, সমাজ ও ব্যক্তি অবিচ্ছেদ্য। তাহলে সমাজ ব্যক্তির আগে যখন বলছি, তার মানে দুর্খেম কোথাও না কোথাও সমাজকে বেশি গুরুত্ব দিচ্ছে, ব্যক্তির গুরুত্ব কম সেখানে। এবং তিনি বলছেন যে এই সমাজে কিন্তু ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে? তার মানে ব্যক্তি সমাজ থেকে অবিচ্ছেদ্য হলেও পরবর্তীকালে আমরা দেখবো যে দুটোর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ধরো অনলাইনে তো ক্লাস হচ্ছে, অনলাইনে ক্লাস হচ্ছে, আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি মনোলগের মতো ক্লাস নিচ্ছি। তাহলে এই যে ক্লাস নেওয়ার যে বাস্তবিকতা, ঠিক আছে, সামাজিক প্রেক্ষাপট, তাহলে সোশ্যাল রুলস রেগুলেশন সিচুয়েশনাল প্রেক্ষাপটে আমি ধরো মনোলগাস ক্লাস নিতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? তার কারণ হচ্ছে সোশ্যাল সার্কামস্টান্সেস। দুর্খেম কিন্তু সবসময় সোশ্যাল সার্কামস্টান্সকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সামাজিক পরিস্থিতিকে বেশি গুরুত্ব দিচ্ছে, সমাজকে বেশি গুরুত্ব দিচ্ছে। কার আগে? ব্যক্তির আগে। স্বাভাবিকভাবে দুর্খেমের যদি আমরা আলোচনা করি, তার মধ্যে একটা সিস্টেমেটিক পার্সপেক্টিভ রয়েছে, এবং এই সিস্টেমেটিক পার্সপেক্টিভে দুর্খেম সবসময় সমাজকে ব্যক্তির উপরে প্রাধান্য দিয়েছে, এবং তিনি বারে বার দেখানোর চেষ্টা করেছেন যে সমাজের মধ্যে একটা বাস্তবিকতা রয়েছে,
এই সমাজ বাস্তবতায় কিন্তু ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলে, ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, অ্যাজ ওয়েল অ্যাজ কি করছে, ব্যক্তির নির্দিষ্ট সামাজিক দিকে চালিত করে। তারপরে স্লাইড আছে, তাহলে এই দেখো আমরা দেখে নিই আমরা সোশ্যাল রিয়েলিজম আমরা কি কি পেলাম। তাহলে সোশ্যাল রিয়েলিজম আমরা কি কি টপিক সারমর্ম করলে আমরা কি পাবো। দুর্খেম সমাজকে বলছেন সুই জেনারিস। দুর্খেম ব্যক্তির থেকে সমাজকে বেশি প্রাধান্য দিয়েছেন। দুর্খেম বলতে চাইছেন যে সমাজের নিজেরই ক্ষমতা, যে নিজে থেকে ইভলভ হওয়া, নিজেকে সুগঠিত করা, এবং সমাজ সবসময় ব্যক্তিকে সব এমন একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করে যার মধ্যে দিয়ে ব্যক্তি তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। সেই কারণে দুর্খেমের আলোচনায় সোশ্যাল রিয়েলিজম প্রাধান্য পাচ্ছে। এর পরের টপিক আমরা দেখে নেব। এর পরের টপিক হচ্ছে সায়েন্টিজম এন্ড ইনফ্লুয়েন্স অফ পজিটিভিজম। তো দেখো এখানে বুঝতেই পারছো দুর্খেমের আলোচনায় কিভাবে সায়েন্টিফিক প্রিন্সিপালস, পজিটিভিজম এগুলো প্রাধান্য পেয়েছে। তো দুর্খেমের আলোচনায় কিন্তু প্রাধান্য পাচ্ছে সায়েন্টিফিক আইডিওলজি, পজিটিভিস্টিক আইডিওলজি, কারণ পজিটিভিজমের মধ্যে সায়েন্সে একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপট রয়েছে। সায়েন্স কি করছে, সায়েন্স কিন্তু পজিটিভিজমের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হচ্ছে সোশ্যাল সেগমেন্টে। সেটা কি বলছে দেখো, প্রথমেই দেখে নাও পয়েন্টটা। দুর্খেম কোতের ইতিবাচক ধারণার দ্বারা প্রভাবিত। একটু আগে প্রথমে আলোচনা করলাম যে ইতিবাচক প্রেক্ষাপট দুর্খেম দেখছে, তাহলে কার দ্বারা প্রভাবিত হচ্ছে, তাহলে এই যে পজিটিভিজম, পজিটিভিজমের ক্ষেত্রে দুর্খেম কিন্তু কোতের দ্বারা প্রভাবিত হচ্ছে। আর কি 1887 সালে কি দেখছি, দুর্খেম বোর্ডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাহলে বোর্ডো বিশ্ববিদ্যালয়ে দুর্খেম হচ্ছে ফার্স্ট প্রফেসর ইন সোশিওলজি, ফ্রান্স। তিনি একটি একাডেমিক শৃঙ্খলা হিসেবে সমাজ বিজ্ঞানের অধ্যয়ন প্রতিষ্ঠা করেন। তাহলে তিনি যে সমাজ বিজ্ঞানের অধ্যয়ন করছেন, সমাজ বিজ্ঞানের অধ্যয়নকে তিনি একটা একাডেমিক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তাহলে একাডেমিক কেন করতে চাইছেন, যেটা কি পরবর্তীকালে মানুষের কাছে অনেক বেশি এফেক্টিভ হয়। তিনি এইভাবে সেটাকে ছেড়ে দিতে চাইছেন না। তিনি চাইছেন ইট শুড বি একাডেমিক, যাতে এটা নিয়ে প্রিচ করা হয়, স্টাডি করা হয়, পড়াশোনা করা হয়, চর্চা হয়। চর্চা করলে মানুষের কাছে সঠিক জিনিসগুলো পৌঁছাবে, সঠিক ইনফরমেশন পৌঁছে যাবে। তাহলে আর কি বলছে দুর্খেম, সমাজ বিজ্ঞান তখনই বৈজ্ঞানিক শৃঙ্খলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যখন সামাজিক কার্যকলাপের অন্তর্নিহিত কার্যকলাপ সম্পর্কে অধ্যয়ন করা যেতে পারে। তো দেখো দুর্খেম কিন্তু সায়েন্স বলেই থেমে থাকেনি। দুর্খেম আর কি বলছে, দুর্খেম বলছে যে কোনো ঘটনাকে বা যে কোনো প্রেক্ষাপটকে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা কিন্তু তার কার্যকারণ সম্পর্ক বুঝতে হবে। দেখো আমি এখানে ক্লাস নিচ্ছি বলে তবেই তো ক্লাসটা হচ্ছে। তাহলে ক্লাস হওয়া যদি এফেক্ট হয়, তাহলে আমার এখানে থেকে ক্লাস নেওয়াটা হচ্ছে কজ। তাহলে কজ আর এফেক্ট, যে কোনো ঘটনা বা প্রেক্ষাপট যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমরা তার কজ এফেক্টকে জেনে নেওয়ার চেষ্টা করব। তা দুর্খেম বারবার দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে যখনই সমাজে আলোচনা হবে তখনই কিন্তু কজ এফেক্টের অধ্যয়নটা প্রাসঙ্গিক। থার্ড পয়েন্ট কি বলছে, ইতিহাস হিসাবে অনুমানমূলক বিজ্ঞানগুলি পর্যবেক্ষণ করা তথ্যগুলির মধ্যে সম্পর্কের ভিত্তি। কিছুই না, এখানে তিনি বলতে চাইছেন যে ব্যক্তি ও সমাজের মধ্যে কিন্তু একটা সম্পর্কের বাতাবরণ রয়েছে, এবং তিনি হিস্টোরিক্যাল প্রেক্ষাপটের কথা বলছেন। কারণ একটা হিস্টোরিক্যাল প্রেক্ষাপট থেকেই তো আমাদের কাছে প্রপার ইমেজটা ফুটে ওঠে। তাহলে আজকে যদি বর্তমান সমাজ কাঠামো আমরা আলোচনা করতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে পাস্ট সোশ্যাল স্ট্রাকচার সম্বন্ধে অবহিত হতে হবে। তাহলে পাস্ট সোসাইটি সম্বন্ধে অবহিত হলে তবেই কিন্তু আমরা প্রেজেন্ট কনটেক্সটটাকে জানতে পারছি। ফলে স্বাভাবিকভাবেই দুর্খেমের আলোচনার মধ্যে কার্যকারণ সম্পর্কে যে ধারণা এবং পজিটিভিজমের আইডিওলজিকে অনুকরণ করার যে প্রবণতা আমরা শ্রীনিবাসের সংস্কৃতি পেয়েছি, এটা কিন্তু দুর্খেমের তত্ত্বের মধ্যে দেখতে পাওয়া যায়। সায়েন্সকে অনুকরণ করার প্রবণতা কিন্তু দুর্খেমের তত্ত্বের মধ্যে খুবই স্বাভাবিক, কারণ তিনি ব্যক্তির থেকে সমাজকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি তার সোশিওলজিকে সায়েন্টিফিক করতে চেয়েছেন।
বোঝা গেছে? তাহলে এরপরে যদি এই স্লাইডটাকে আমরা একটু সারমর্ম করার চেষ্টা করি বা সামারি করার চেষ্টা করি, তাহলে কি দেখবো? তাহলে দেখবো যে এই স্লাইডে দুর্খেম কি বলছে, সায়েন্টিফিক প্রিন্সিপালের কথা বলছে। তাহলে এই সায়েন্টিফিক প্রিন্সিপাল গুলোর ক্ষেত্রে দুর্খেম কি করছে, সায়েন্সের দ্বারা প্রভাবিত হয়েছে। আর কি দেখবো, দুর্খেমের সায়েন্টিফিক যে পজিটিভিজম আলোচনা দেখলাম ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক। আর কি দেখলাম, সমাজ কিভাবে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। আর কি দেখলাম, সমাজের নিজস্ব ভাবে উৎপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাকে বলে সুই জেনারিস। এরপরে আমরা যে টপিকটা দেখবো দুর্খেমের, সেটা হচ্ছে ফাংশনালিজম। দেখো ক্রিয়াবাদ আর আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি কার্ল মার্কস নিয়ে, কার্ল মার্কসকে আমরা কি বলেছিলাম, কার্ল মার্কসকে আমরা বলেছিলাম কনফ্লিক্ট থিওরিস্ট। দুর্খেমকে আমরা কি বলবো, ক্রিয়াবাহী তাত্ত্বিক। পরীক্ষা যদি অনেক সময় দেয়, কোশ্চেন দেয় যে একজন ক্রিয়াবাহী তাত্ত্বিকের বক্তব্য উপস্থাপন করো, তাহলে কিন্তু তোমাদের আলোচনার মধ্যে দুর্খেম আসবে। দুর্খেমকে বলা হয় কিন্তু ফাংশনালিস্ট। এই যে ফাংশনালিস্ট পার্সপেক্টিভ দুর্খেম, তাহলে এই যে ফাংশনালিস্ট মানে কি, প্রথমে জেনে নেব ক্রিয়াবাদ বলতে কি বোঝায়। ক্রিয়াবাদ বলতে এখানে বলতে চাইছি যে কর্ম সম্পাদন। কি ধরনের কর্ম সম্পাদন? তাহলে সমাজের এখানে যে পার্ট গুলো, অংশ, এখানে বলা হচ্ছে যে সমাজ কতগুলো অংশে বিভক্ত এবং প্রত্যেকটা অংশ একটার সাথে অ্যাসোসিয়েট থাকে এবং প্রত্যেকেই নিজের নিজের কর্ম সম্পাদন করার মধ্যে বৃহত্তর সমাজ কাঠামোকে ধরে রেখেছে। এই তো তিনি বলছেন। ফাংশনালিজমের এই যে বক্তব্য দুর্খেমের তত্ত্বের মধ্যে সুস্পষ্ট ভাবে আছে। ফাংশনালিজম ধারণায় দুর্খেম কিন্তু কোট বা স্পেন্সার এদেরকে অন্তর্ভুক্ত করেছিল। এই যে কোচ বা স্পেন্সারকে তিনি অন্তর্ভুক্ত করছেন, তাহলে আমরা কি দেখছি, কোচ বা স্পেন্সার এরা কি নিয়ে আলোচনা করছেন? দেখো এখানে বলছে জৈব উপমা, অর্গানিক। তাহলে এই যে অর্গানিসিজম, জীবদেহের মতো সমাজ, তাহলে এই যে সমাজকে জীবদেহের মতো বলা হচ্ছে, কোত বলেছে, পরবর্তীকাল স্পেন্সার বলেছে, এবং তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে দুর্খেম সেই বিষয়টাকে ক্যারি ফরওয়ার্ড করছে। তাহলে এই যে স্পেন্সার কোত যে জৈব উপমার কথা বলছে, জীবদেহের ক্ষেত্রে তিনি কি বলছেন, যে জীবদেহ কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমাহার। অর্থাৎ দেখো, যেটা বডি স্ট্রাকচারের মধ্যে হাত রয়েছে, চোখ রয়েছে, পা রয়েছে, নাক রয়েছে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা বডি পার্টস, এগুলো কিন্তু একসাথে কাজ করে, আলাদা করে কাজ করে না। আমি যদি হাতটাকে খুলে দিয়ে বলি যাও তুমি কাজটা করে দাও, পসিবল নয়। তাহলে কি করব, এগুলোকে ইনকর্পোরেট করব। তাহলে এই যে ইনকর্পোরেটের কাজটা কে করে, ইনকর্পোরেটের কাজটা করে সোসাইটি। সেই কারণে কি বলছে, সেই কারণে বলছে সোশ্যাল একটা এক্সশন। জল খেয়ে নি। তাহলে কি দেখলাম, এই যে জৈবিক সাদৃশ্য বা দুর্খেম যখন পরবর্তীকালে আমরা পড়বো, পরবর্তী ক্লাস যে অর্গানিক অ্যানালজি, ঠিক আছে, যখন আমরা সলিডারিটির কথা পড়বো, সলিডারিটি দুর্খেমের সলিডারিটির আলোচনা আমরা এই যে অর্গানিক অ্যানালজি অ্যাসপেক্ট গুলো খুঁজে পাবো, কিভাবে তিনি জীবদেহের প্রেক্ষাপটকে সমাজের ব্যাখ্যা প্রসঙ্গে আলোচনা করেছেন। আর কি দেখছি, সমাজ একটি জীবের সাথে সাদৃশ্যপূর্ণ, একটু বললাম যেটা সমাজ আর জীবদেহের মধ্যে সাদৃশ্য রয়েছে। থার্ড পয়েন্ট কি বলছে, সমাজের বিভিন্ন অংশ আন্তঃসম্পর্কিত এবং একটা স্থিতিশীল সমগ্র বজায় রাখার জন্য একসাথে কাজ করে। সমাজ যে স্থিতিশীলতা, তাহলে সমাজ যে স্থিতাবস্থা বা সমাজকে প্রপার ডিরেকশনস দেওয়ার ক্ষেত্রে কিন্তু কি দেখলাম আমরা, যে প্রত্যেকটা অঙ্গ কিন্তু একটার সঙ্গে আরেকটা অ্যাসোসিয়েট হয়ে কাজ করছে। তাহলে প্রত্যেকের মধ্যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে। এই আন্তঃসম্পর্কের কথা কিন্তু আমরা দেখছি, আমরা কোথায় দেখলাম, আমরা দেখছি দুর্খেমের সোশ্যাল সলিডারিটি প্রসঙ্গে। ফোর্থ পয়েন্ট কি বলছে, বলছে যে হৃৎপিণ্ড বা ফুসফুস সে নিজস্ব জীবন নেই, এই অঙ্গগুলি সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের জন্য একসাথে কাজ করে।
যখন নিজেরাও দেখা যায় তখন তারা প্রাণহীন। তার মানে স্পষ্ট, হৃৎপিণ্ড বা ফুসফুস যেটাই বলি না কেন, এটা জীবদেহের তো একটা অঙ্গ, এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে কাজ করে না। হৃৎপিণ্ডটা বার করে দিলাম, ঠিক আছে, আবার ফুসফুসটা বার করে দিলাম, যাও নিয়ে যাও, কাজ করবে, ধুয়ে পরিষ্কার করে ঢুকিয়ে দিলাম, পসিবল না। কি বলছে, সামাজিক ঘটনাকে পৃথক ঘটনা দ্বারা ব্যাখ্যা করা যায় না। দুর্খেম কিন্তু ঘটনাগুলোর মধ্যে কোথাও না কোথাও ইন্টার রিলেশনশিপের কথা বলছেন। একটা ঘটনাকে সেপারেট আলোচনা করতে পারে না। ধরো কোথাও বোম পড়েছে, তাহলে কোথাও বোম পড়েছে, বোমটা ইন্ডিয়ানটা পড়তে পারে না, তাহলে বোম পড়া সেখানে স্পটে গিয়ে ঘটনা শুধু একটা একটা করে জ্বলবে না, আমাকে দেখতে হবে, আমাকে তার প্রেক্ষাপটকে অবজার্ভ করতে হবে, কেন, ওয়াই এরকম ঘটনা কেন ঘটছে, ফার্দার যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়গুলোর ক্ষেত্রে দুর্খেম বলতে চাইছেন যে কেন পসিবল সেটা নয়, কারণ হচ্ছে যে একটা ঘটনা এটাকে প্রভাবিত করে। ঠিক আছে, দেখো দেখবে যে জিনিসপত্রের, ঠিক আছে, মূল্য বৃদ্ধি বেড়ে গেলে মানুষ গরিব হয়েছে, তাই তো, তাহলে মানুষের পয়সা আস্তে আস্তে সেখানে বেরিয়ে যায়, খাতে ব্যয় হয়েছে। তারপর ধরো তুমি খুব সিম্পল এক্সাম্পল না, যেমন ধরো তোমার এসি রিমোটটা অন করলে তবে তো ঠান্ডা হাওয়াটা দেবে, তারপরে চলে আসছে আমরা কেন্দ্রীয় ধারণা। তাহলে আমরা এবার আমরা দেখে নেব কতগুলো ইম্পর্টেন্ট যে বইগুলো আমরা একটু আগে আলোচনা করছিলাম, ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। দেখো এখানে আমরা কতগুলো টপিক দেখে নেব, যে টপিকগুলো দুর্খেমের এই সমস্ত গ্রন্থের মধ্যে ইনভলভ হয়ে আছে। প্রথমটা নামেই তার গ্রন্থ, ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ডিভিশন অফ লেবার বলতে কাজকে কতগুলো অংশে বিভক্ত করে দেওয়া, তারপরে সেই অংশগুলোর মধ্যে থেকে কি হবে, তাহলে ইন্টারডিপেন্ডেন্স তৈরি হবে। এই ইন্টারডিপেন্ডেন্সে কাজ করলে কাজে গতি বাড়বে, ঠিক আছে, ইন্টারডিপেন্ডেন্সে কাজ করলে ক্যাওস তৈরি হবে না, তাহলে সমাজের নিজেকে ইভলভ করার ক্ষমতা স্পষ্টভাবে রয়েছে। এটা কিন্তু দুর্খেম আলোচনা দেখা যাচ্ছে। আর ডিভিশন অফ লেবার ইন সোসাইটিতে খুব ভালো করে দেখি, দুর্খেমি ডিভিশন অফ লেবার ইন সোসাইটির নোট যখন তোমরা পরীক্ষায় লিখবে কতগুলো বিষয়কে এক্ষেত্রে মাথায় রাখবে। কি কি দেখবো, সেটা হচ্ছে যে সোশ্যাল সলিডারিটি। দুর্খেম তার ডিভিশন অফ লেবার আলোচনা করতে গিয়ে আমরা বলে নিই যে দুর্খেমের যে ডিভিশন অফ লেবার ইন সোসাইটিটা কিন্তু তার ডক্টরাল থিসিস, অর্থাৎ তার ডক্টর পিএইচডি টপিকই হচ্ছে ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। এই ডিভিশন অফ লেবার ইন সোসাইটি আলোচনা করতে গিয়ে দুর্খেম বলছে কি, দুর্খেম যে দুটো বিষয় নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে মেকানিক এন্ড অর্গানিক সলিডারিটি। আর কি আলোচনা করছে দুর্খেম ডাইনামিক ডেন্সিটি, দুর্খেম আলোচনা করছে ল, দুর্খেম আলোচনা করছে প্যাথোলজিক্যাল ডিভিশনস অফ লেবার। এতগুলো জিনিস দুর্খেম তার একটা গ্রন্থের মধ্যে উপস্থাপন ঘটানোর চেষ্টা করেছেন। এবং দুর্খেমের তত্ত্বের সবথেকে এসেনশিয়াল যে কনসেপ্টটা সেটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টের কনসেপ্ট। সামাজিক ঘটনা, এখানে কিন্তু সামাজিক ঘটনা মানে কোথাও একটা বোম পড়েছে সেই ধরনের ঘটনা কিন্তু দুর্খেম বলছে না। দুর্খেমের কাছে সামাজিক ঘটনা বলতে একটা সামাজিক বাস্তবতা, অর্থাৎ যেগুলো ব্যক্তি জীবনের উপরে ফ্রিকুয়েন্টলি প্রভাব ফেলে, ঠিক আছে, যেমন ধরো ইগনু, সোশ্যাল ফ্যাক্ট, কারণ ইগনু ব্যক্তির উপরে প্রভাব করে, কালেকটিভ রিপ্রেজেন্টেশন, নির্দিষ্ট সময় তার ফর্ম ফিল আপ হবে, অ্যাডমিশন হবে, এক্সাম হবে, রেজাল্ট আউট হবে, এগেইন দ্য সেম থিংস অফ প্রসেস। তাহলে এই যে ঘটনাগুলো ঘটলো বা যেটা বললাম, এগুলো কিন্তু কখনোই ব্যক্তির উপর নির্ভর করে না। দুর্খেম কিন্তু তার আলোচনায় বারবার দেখানোর চেষ্টা করছেন যে সামাজিক ঘটনা কিন্তু কখনো ব্যক্তির উপর নির্ভর করে না। যেটা কি বলছেন, এটা হচ্ছে এক্সটার্নাল, এক্সটেরিয়র, ব্যক্তি বহির্ভূত। যেমন একটা এক্সাম্পল আমি দিই, ধরো তোমরা অনলাইনে ওদিকে ধরো 400 জন ক্লাস করো, ফর এক্সাম্পল 400 জনের ক্লাস করো, ধরো 400 জন ক্লাস করো, কিন্তু কোনো কারণবশত বা ইকোনমিক ফিনান্সিয়াল ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর,
এগুলোর জন্য দেখা গেল 150 জন ক্লাস করো। তাহলে এগুলো কিন্তু সেই কোন ব্যক্তি ক্লাস না করলো না তার উপর ডিপেন্ড করে না। তাহলে এগুলো চলা, ক্লাস হওয়া না হওয়া সেই ব্যক্তির উপর ডিপেন্ড করছে না। সেই কারণে তিনি সোশ্যাল ফ্যাক্টের কথা বলছেন, যে আমাদের স্টাডি হচ্ছে সোশ্যাল ফ্যাক্ট লোকে স্টাডি করা, কারণ এগুলো ব্যক্তি টু ব্যক্তি স্টাডি করে। কারণ একটা ব্যক্তি কিভাবে ঘটনাটাকে দেখছে, তাহলে সেই ঘটনা নিজস্ব যদি একটা প্রেশার কাজ করে তাহলে ব্যক্তি সেটাকে মেনে চলতে বাধ্য হবে। সেই জন্য তিনি তার আলোচনায় ব্যক্তির থেকে বেশি সোশ্যাল ফ্যাক্ট বেশি প্রাধান্য পাচ্ছে। 3 নম্বর এসেনশিয়াল পয়েন্ট এবং খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সুইসাইড। এই সুইসাইডের তত্ত্ব দেখো, সুইসাইডে কি দেখো, সুইসাইড একটু আগে বলছিলাম, সুইসাইড হচ্ছে একটা ব্যক্তি কেন্দ্রিক ঘটনা, হয়তো একটা ব্যক্তি ধরো গলায় দড়ি দিয়েছে, বা ধরো পুকুরে কেউ ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে, বা ধরো সাধক ব্যক্তিরা বা ঋষিমুনিরা দীর্ঘদিন না খেয়ে নিজেকে সমাধিস্থ করেছে। তাহলে এই যে ব্যক্তিগুলো তারা জানে কিন্তু যে ধরনের ঘটনার পেছনে কিন্তু একটা সোশ্যাল ক্লজ কাজ করছে, কোনো না কোনো একটা সোশ্যাল ক্লজ ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এই যে সোশ্যাল ক্লজের কারণে যে আত্মহত্যা ঘটতে পারে, এই ধারণা প্রথম কিন্তু কোর্টের আলোচনায় ফুটে উঠছে। তাহলে কোর্ট কোথায় আলোচনা করছে? কোর্ট আলোচনা করছে সোশ্যাল ফ্যাক্ট নিয়ে, তার সোশ্যাল ফ্যাক্টের আলোচনায়, অর্থাৎ তার সোশ্যাল ফ্যাক্টের আলোচনায় তিনি আর কি বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। সুইসাইড, এবং এই সুইসাইডকে কিন্তু দুর্খেম 4 ভাগে ভাগ করছেন: ইগোইস্টিক, অল্ট্রুইস্টিক, অ্যানোমিক, আর একটা হচ্ছে ফ্যাটালিস্টিক। 4টে সুইসাইড 4 রকমের ডাইমেনশনকে তুলে ধরা আছে, কথা বলে। তো দেখো আমরা ভাবি এই যে রিলিজিয়ন, ধর্ম, দুর্খেম বলছেন যে আধুনিক সমাজে ধর্মের চিত্র খুঁজতে যাও তাহলে কোথায় যেতে হবে? আধুনিক সময় ধর্মের চিত্র খুঁজতে হলে আমাদেরকে যেতে হবে মন্দির বা মসজিদ বা ধরো খ্রিস্টান চার্চ। আমরা সেখানে গেলে আমরা দেখতে পারবো যে ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান, সেই ধর্মীয় প্রেক্ষাপটগুলো স্পষ্ট। তাহলে এই যে ধর্মীয় প্রেক্ষাপটগুলো স্পষ্ট, এটাকে দুর্খেমের আলোচনায় ফুটে উঠছে। দুর্খেম সেজন্য বলছেন যে আধুনিক সমাজে ধর্মের চিত্র কি করে ইভলভ হয়েছে সেটা খুঁজে পাওয়া যাবে না, কারণ সেটা জটিল হয়ে গেছে অলরেডি। যদি আমরা সেটাকে ভালো করে জানতে চাই, if you want to know it clearly, আমাদের কোথায় যেতে হবে? we have to go to the primitive society, আমাদেরকে আদিম সমাজে যেতে হবে। তাহলে আদিম সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব? আদিম সমাজের প্রেক্ষাপটে ধর্মের যে নেচার বা প্রকৃতি ছিল, সেই ধরনের ধর্মের প্রকৃতির ফলে কি হবে? সেই ধরনের ধর্মের প্রকৃতির ফলে সমাজে নতুন আইন পরিকাঠামো গড়ে উঠবে। তাহলে কতগুলো টপিক পেলাম এখানে? 1, ডিভিশন অফ লেবার ইন সোসাইটি; 2, সোশ্যাল ফ্যাক্ট; 3, সুইসাইড; 4 নম্বর রিলিজিয়ন এন্ড ম্যানিফেস্টেশন অফ দ্য সোশ্যাল; 5 নম্বর কনসেপ্ট অফ স্যাক্রেড এন্ড প্রফেন; 6 নম্বর কালেকটিভ কনসাইন্স। না, কালেকটিভ কনসাইন্স এটা আগে আমরা বলে নেব, কালেকটিভ কনসাইন্স আর স্যাক্রেড এন্ড প্রফেন। স্যাক্রেড আর প্রফেন, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, প্রফেন মানে হচ্ছে পার্থিব। দুর্খেমের রিলিজিয়নের অ্যাসপেক্টে আমরা কিন্তু স্যাক্রেড আর প্রফেনটা দেখবো, আমরা দেখবো নিয়ে আলোচনা করব। পরের স্লাইডে মানে এটা আছে অলরেডি, স্যাক্রেড আর প্রফেন আমরা আলোচনা করব। আমরা এই স্লাইডে দেখে নেব যেটা হচ্ছে কালেকটিভ কনসাইন্স। কালেকটিভ যৌথ, একসাথে। কনসাইন্স মানে বিবেক, চেতনা, তাই তো? তাহলে যেখানে যৌথ বিবেক বা যৌথ চেতনা রয়েছে, অর্থাৎ একই সাথে কাজ করা যে প্রেক্ষাপট, যেখানে ব্যক্তিগত উপস্থাপনা থেকে সমাজের উপস্থাপনা বেশি গুরুত্বপূর্ণ। ধরো একটা ইগনুকে যদি চালাতে হয় তাহলে বিভিন্ন সংক্রান্ত স্টাফের একসাথে উপস্থাপনা বড় ইম্পর্টেন্ট।
তাহলে ইগনোর সাকসেসটা ডিপেন্ড করছে প্রত্যেকের একে অপরের প্রতি দায়বদ্ধতার উপরে। যেমন এডুকেশনাল পার্টে আমার আর তোমাদের মধ্যেকার দায়বদ্ধতা, তাহলে এই যে দায়বদ্ধতা কালেক্টিভিটির অ্যাসপেক্টে রিপ্রেজেন্ট হচ্ছে, সেই কারণে দুর্খেমে আলোচনা একটি প্রাধান্য পাচ্ছে। দেখো দুর্খেম সমস্ত সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন এবং পরবর্তীকালে মাইনিউটলি স্টাডি করেছেন, যেগুলোর পেছনে কিন্তু কালেক্টিভ অ্যাসপেক্টটা রয়েছে। এরপরে আমরা দেখে নেব কতগুলো আরো সাব টপিক যেগুলো দুর্খেমের তত্ত্বের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এখানে আমরা কি পেলাম? ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, যেখানে কাজকে কতগুলো অংশে বিভক্ত করে দিয়ে তার সম্পাদন করা হয়। সোশ্যাল ফ্যাক্ট, সামাজিক ঘটনা, দুর্খেম কিভাবে সামাজিক ঘটনাকে তৈরি করছেন, সামাজিক ঘটনার প্রেক্ষাপটকে বুঝেছেন এবং সামাজিক ঘটনার চাহিদা সমাজের অ্যাসপেক্টে। সুইসাইড, সুইসাইড হচ্ছে আত্মহত্যা, ব্যক্তিকেন্দ্রিক হলো আত্মহত্যার পেছনে যেটা সামাজিক কারণ বর্তমান রয়েছে, দুর্খেমের আলোচনায় তা স্পষ্টভাবে ফুটে উঠছে। আর কি রিলিজিয়াস এন্ড ফান্ডামেন্টাল অফ দ্য সোশ্যাল সায়েন্স। তাহলে এই যে রিলিজিয়ন এন্ড ম্যানিফেস্টেশন অফ দ্য সোশ্যাল, এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম যে রিলিজিয়নের গুরুত্ব, রিলিজিয়ন কিভাবে সমাজের উপরে প্রভাব ফেলে, ধর্মের সমাজে কি গুরুত্ব রয়েছে। আর তারপরে আমরা কি দেখছি? স্যাক্রেড প্রসঙ্গে আলোচনা করছি। কালেকটিভ কনসায়েন্স, যৌথ বিবেক, সমাজে ব্যক্তির যৌথ উপস্থাপনা, যৌথভাবে কাজ করা। ধরো যে কলকাতা যদি তোমরা দেখো, কলকাতার যে আজ 21শে জুলাই যে ব্রিগেড থেকে যেটা বিশাল মিছিল বা সম্মেলন, এই যে সম্মেলন, এই যে বিশাল একটা সম্মেলন 21শে জুলাইকে আজকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে একটা ব্যক্তির কোনো ভূমিকা নেই, এখানে কিন্তু বৃহত্তর মানুষের ভূমিকা আছে। ঠিক আছে, ট্রেনে বাসে করে যে হাজার হাজার মানুষ কলকাতার বুকে ধাবিত হচ্ছে, মানে প্রত্যেকের মধ্যে একটা কি আছে? একটা কালেকটিভ কনসায়েন্স আছে, এটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর একটা গতি রয়েছে, একটা লক্ষ্য রয়েছে। তাহলে কালেকটিভ অ্যাসপেক্টে কিন্তু ঘটনাটা ঘটে চলেছে, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু একটা নির্দিষ্ট দিকে ধাবিত হচ্ছে, কালেকটিভ কনসায়েন্স। এরপরে আমরা যে টপিকটা দেখব, সাব টপিক যেগুলো, সেগুলো হচ্ছে কি কি? সেটা হচ্ছে স্যাক্রেড এন্ড প্রফেন, কালেকটিভ রিপ্রেজেন্টেশন, ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশন, সোশিয়ালিজম, টোটেমিজম, আর হচ্ছে মোরালিটি। স্যাক্রেড এন্ড প্রফেন, স্যাক্রেড মানে তোকে বলছিলাম বাংলা পবিত্র, প্রফেন মানে হচ্ছে পবিত্র, অপবিত্র। ধর অপবিত্র বলে কেমন লাগে? পার্থিব ভালো লাগে। স্যাক্রেড কোনগুলোকে বলছে? দেখো দুর্খেম স্যাক্রেড কোথায় আলোচনা করছেন? রিলিজিয়ান অ্যাসপেক্টে। তো তাহলে ধর্মের সাথে কিন্তু স্যাক্রেড বিষয়টা গভীরভাবে যুক্ত। অর্থাৎ যে যে বিষয়গুলোকে আমরা সেপারেট করে রাখি, অন্যভাবে দেখি, সমাজ থেকে বিচ্ছিন্ন করে নয়, কিন্তু সমাজ একটা পার্ট হিসেবে দেখি, কিন্তু ব্যক্তির উপরে প্রভাব ফেলে। তাহলে এই যে পবিত্র বলতে যেগুলোকে মানুষ নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধ করেছে কিন্তু সকলের থেকে আলাদা করে গেছে। তাহলে দেখো গডের জন্য নির্দিষ্ট জায়গা আছে, আমরা দেখবো যে মন্দির, মসজিদ বা ধরো খ্রিস্টান চার্চ, সেখানে কিন্তু গড প্রতিস্থাপিত করা হয়েছে। তাহলে গডের নির্দিষ্ট থেকে জায়গা রয়েছে, তাই তো? সে তার কিছু নির্দিষ্ট পূজা অর্চনা রয়েছে, ঠিক আছে, সেটা কিছু প্রার্থনা রয়েছে, প্রিচ করি আমরা প্রতিদিন সেগুলোকে। তাহলে এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু স্যাক্রেড বাস্তবায়িত হয়, এটা সাধারণের সাথে সম্পূর্ণ ভিন্ন। আর প্রফেন বলতে কি বোঝায়? প্রফেন বলছে আমাদের ডে টু ডে ডেইলি অ্যাক্টিভিটি, যেমন ধর সকালে উঠে ব্রাশ করা, ঠিক আছে, স্নান করে কলেজ বা ইউনিভার্সিটি যাওয়া, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে প্রফেনের মধ্যে, ডে টু ডে ডেইলি অ্যাক্টিভিটি। দুর্খেম বলছেন যে এই দুটোরই কিন্তু গুরুত্ব রয়েছে, এই দুটোই কিন্তু ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলে। প্রফেন আছে বলে তবেই না স্যাক্রেডের গুরুত্বটা বুঝবো। এই করে দুর্খেম কিন্তু স্যাক্রেড এন্ড প্রফেনের কথা বলছে। এখন আমরা পরের টপিকটা দেখে নেব, কালেকটিভ রিপ্রেজেন্টেশন। কালেকটিভ রিপ্রেজেন্টেশন মানে একটু আগে আলোচনা করেছিলাম, রিপ্রেজেন্ট করা, উপস্থাপিত করা। যে উপস্থাপনাগুলো কালেকটিভলি হয়, আমরা প্রত্যেকেই ধরো এডুকেশন সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড, এডুকেশনের জন্য কিছু করতে চাই, এডুকেশনের দায়বদ্ধতা বাড়াতে চাই। এই যে দায়বদ্ধতা, এডুকেশনকে সামনে রেখে কালেকটিভ রিপ্রেজেন্টেশন, প্রেজেন্ট করা কালেকটিভলি, সকলেই একই রকম কাজ করে,
সকলেই ধরো হিন্দু, মুসলিম বা খ্রিস্টান ধর্মের অনুগামী, তার প্রত্যেকে একই ধরনের প্রার্থনা, পূজা অর্চনা করে। সরস্বতী পুজোর সময় ধরো পাড়া, ঠিক আছে, প্রত্যেকজনে এসছে পুষ্পাঞ্জলি দিতে, আমাদের পাড়ায় ধরো সংখ্যা ধরো 200, ধরো যারা ইউথ তারা ধরো এর আশঙ্কা আছে ধরো 35 বা 36, তারা প্রত্যেকেই ধরো এসেছে, পার্টিসিপেট করেছে। তাহলে এই যে মাল্টিপল ফ্যাক্টর গুলো, এই মাল্টিপল ফ্যাক্টর গুলো আমাদের দেখতে হবে। তাহলে এই যে কালেকটিভ রিপ্রেজেন্টেশনস, ওপর ফোনে আমরা যদি দেখি সেখানে কিন্তু এগুলো জিনিসপত্রগুলো পাবো। সমাজের মধ্যে তো ডেফিনেটলি রয়েছে। বিভিন্ন প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখবো, সমাজের মধ্যে কালেকটিভ রিপ্রেজেন্টেশন রয়েছে। মানে সবসময় একটা কালেকটিভ ওয়েতে সবকিছু চলছে। স্কুল দেখো কালেকটিভ রিপ্রেজেন্টেশন, কলেজ কালেকটিভ রিপ্রেজেন্টেশন, জব, ঠিক আছে, সোসাইটির ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড, মার্কেট, দেখো কালেকটিভ রিপ্রেজেন্টেশন একসাথে বাস্তবায়িত হচ্ছে। একটা স্কুল বা কলেজ ধরো একসঙ্গে অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়, সমস্ত কিছুকে নিয়ে একসঙ্গে অনেকগুলো ব্যক্তি সেখানে কাজ করে, অনেকগুলো ফ্যাকাল্টি সেখানে রয়েছে, ঠিক আছে, সেখানে ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ রয়েছে, সেখানে ধরো লাইব্রেরি রয়েছে, সবকিছুকে নিয়ে তবেই তো একটা স্কুল বা কলেজের চিত্র। দ্যাটস ওয়াই কালেকটিভ। তারপর কি বলছে, ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশনস, অর্থাৎ যে রিপ্রেজেন্টেশনটা ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট হয়, ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি যে কাজগুলো করে থাকছে। ধরো কেউ এই যে যেটা বলছিলাম আমিষ বা নিরামিষ আহার করা, কারণ ধরো ঠিক আছে, ধরো দুটো সাবজেক্টের মধ্যে কারো ধরো বেঙ্গলি পড়তে ভালো লাগে, কেউ ধরো সোশিয়োলজি ভালো লাগে, প্রেফারেন্সেস, ইন্ডিভিজুয়ালের প্রেফারেন্সেস, ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশন বেশি। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন কালেকটিভ আর ইন্ডিভিজুয়াল, দুর্খেম এটা কেন বলছে, কারণ এগুলো সমাজের মধ্যে অনবরত ঘটে চলেছে। ব্যক্তি আর সমাজের মধ্যে ইন্টারঅ্যাক্ট সব সময় ঘটছে। তার অ্যাসপেক্টই দুর্খেম কিন্তু কালেকটিভ রিপ্রেজেন্টেশনের কথা বলছেন। আর কি দেখছি, আর দেখছি আমরা টোটেমিজম, সোশিয়োলজিজম আর মোরালিটি। দেখো সোশিয়োলজিজমের যে আলোচনা, দুর্খেম এটা খুব সায়েন্টিফিক্যালি দেখানোর চেষ্টা করছেন যে সমাজ নিয়ে যে অধ্যয়ন, এই অধ্যয়নের সিংহভাগ জায়গা দখল করে রয়েছে সোশিয়োলজি বা সমাজতত্ত্ব। তাহলে সমাজ নিয়ে সমাজতত্ত্বের যে পরিধি বা ব্যাখ্যা বা উপস্থাপনা, সেটাকেই বলা হয় সোশিয়োলজিজম। তাহলে সমাজতত্ত্বের একমাত্রই অধিকার রয়েছে সমাজকে স্টাডি করা। দুর্খেম দেখানোর চেষ্টা করছে এই যে সমাজতত্ত্বের একমাত্র অধিকার রয়েছে সমাজকে স্টাডি করা, এটাকেই বলা হচ্ছে সোশিয়োলজিজম, সমাজবাদ। তারপরে আমরা দেখবো টোটেমিজম। টোটেমিজমে আমরা কি দেখলাম, টোটেমিজমে আমরা দেখবো যে দুর্খেমের তার যে ধর্মের তত্ত্বটা, দুর্খেমের ধর্মের তত্ত্ব থেকে আমরা দুখানা টপিক এখানে অলরেডি পেয়ে গেছি, একটা স্যাক্রেড এন্ড প্রফেন, ঠিক আছে, আর এটা হচ্ছে কিন্তু টোটেমিজম। দুর্খেম একটু আমি বলছিলাম যে দুর্খেম বলছে যে আধুনিক সমাজের ধর্ম হচ্ছে হাইলি কমপ্লেক্স, জটিল, তাই তো। তা দুর্খেম বলছে যে আধুনিক সমাজের ধর্মে যদি উৎসকে আমরা ইভলভ করতে চাই তাহলে কিন্তু পসিবল না। কারণ আমরা ধর্ম মানেই, ধর্মকে আমরা কি করি আধুনিক সমাজে বিভিন্ন বিভিন্ন কিন্তু সোশ্যাল মেটেরিয়ালিস্টিক স্ট্রাকচারের মধ্যে দেখতে পাই। ধরো গডকে তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু গডের অস্তিত্ব কোথায় দেখছি, গডের অস্তিত্ব দেখছি ধরো বিভিন্ন জায়গায়, যেমন মন্দির বা ধরো মসজিদ বা চার্চে একটা স্ট্রাকচার আছে, একটা মূর্তি আছে, বিভিন্ন মানুষ প্রতিদিন প্রিচ করে। এই যে রিপ্রেজেন্টেশন বা উপস্থাপনা, দুর্খেম টোটেমিজমের কথা বলছেন, কারণ তিনি বলছেন টোটেমিজম হচ্ছে সবথেকে প্রিমিটিভ রিলিজিয়ন। তাই আধুনিক সমাজের ধর্ম জটিল হলে এটাকে এইভাবে স্টাডি করা যাবে না, এটাকে বুঝতে হবে কোথায়, এটাকে বুঝতে হবে আমাকে আদিম সমাজ থেকে, কারণ যেখানে ধর্মের রূপটা ছিল সরল। টোটেমিজমকে তিনি বলছেন সরল প্রকৃতির ধর্ম, অর্থাৎ এখানে ব্যক্তি বাদ দিয়ে, এক্সেপ্ট হিউম্যান, ব্যক্তি বাদ দিয়ে যে কোনো জিনিস কিন্তু অ্যাজ এ টোটেম রিপ্রেজেন্ট হতে পারে। It can be a dog, it can be a tree,
ইট ক্যান বি এ গোট, কোনো রাস্তাঘাট, কোনো পাথর, কোনো ছাগল পশু হতে পারে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কি হতে পারে? টোটেম। দুর্খেম বলছেন যে আদিম মানুষ এগুলোর ওয়ার্শিপ করেছে। কেন ওয়ার্শিপ করেছে? কারণ পিপল, ওয়ান্ডারফুল একটা কোটেশন দুর্খেম দিচ্ছে, পিপল ক্রিয়েট সোসাইটি and socio-cultural atmosphere for themselves. তাহলে ব্যক্তি সমাজ তৈরি করে তার নিজের জন্য। সেই সময় মানুষ যে টোটেমিজমের ধর্ম পালন করেছে, সেই ধর্ম কিন্তু কম্পারেটিভলি সহজ সরল। কিন্তু আধুনিক জটিল সমাজের ধর্ম বেশি কি, অনেক বেশি কি, অনেক বেশি জটিল। কেন অনেক বেশি জটিল? কেন? কারণ তার মধ্যে সিম্পলিসিটি নেই। দুর্খেম এখানে খুব সুন্দর শব্দ ব্যবহার করছেন, কালেকটিভ অ্যাফার্মেশন লিখিনি, কালেকটিভ অ্যাফার্মেশনস। অর্থাৎ মানুষ আদিম সমাজে ধরো জঙ্গলে জঙ্গলে ভ্যাগাবনে ঘুরে বেড়াতো, এই সময়ে তারা ধরো কোনো অন্য ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, তাহলে অন্য ব্যক্তির সঙ্গে তার যে দেখা, দেখাশোনা, তার যে দেখা, কনভারসেশন, তার যে ধরো রিফ্লেকশন, তার যে ধরো আদান প্রদান, কমিউনিকেশন, তার মধ্যে দিয়ে দেখা গেল কি ব্যক্তি অনেক আনন্দ, জয় ফিল করছে। অর্থাৎ সেখানটা অন্য ব্যক্তির সঙ্গে কনভারসেশনের মধ্যে তার যে আনন্দের যে বাতাবরণ সে ফিল করছে, এই ফিলিংসটা যেখানে ঘুরছে, ধরো কোনটা মাঠে ঘুরছে, বা তোমার সেখানে কোনটা গাছ আছে, ধরো অশ্বত্থ গাছ আছে, ঠিক আছে, বা ধরো বট গাছ, তার নিচে এক ব্যক্তি বসে দিচ্ছে, শ্যাডো উপভোগ করছে, সেখানে আরো একটা ব্যক্তি সেখানে গেছে, ধরো শ্যাডো উপভোগ করতে। তো তাদের মধ্যেকার একটা আত্মিক সম্পর্ক বন্ধন গড়ে ওঠে। আর জঙ্গলের মধ্যে একটা ব্যক্তি অন্য ব্যক্তি দেখা পায়, তার তো আনন্দের তো উৎফুল্ল হবেই। তাহলে এই যে আনন্দ উৎফুল্লপূর্ণ তার যে জীবনী, সেই কারণে ধরো সেই যে বট গাছের নিচে সে আনন্দ উৎফুল্ল ফিল করলো, দেখো সেই বট গাছ বা অশ্বত্থ গাছটাকে অ্যাজ এ টোটেম তারা ওয়ার্শিপ করছে। কেন? কারণ এই বট গাছ বা অশ্বত্থ গাছটাই হচ্ছে তাদের কালেকটিভ অ্যাফার্মেশনস এর সোর্স। তাদের যে আনন্দ উৎফুল্লতার সোর্সই হচ্ছে এই গাছ। এইভাবে মানুষ ধর্ম তৈরি করে এবং সেই গাছটাকে তারা ওয়ার্শিপ করে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিন, বিভিন্ন পূজা অর্চনার মধ্যে দিয়ে তারা প্রত্যেকে সেখানে জড়ো হয় এবং একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়। তাহলে ধর্মকে দুর্খেম কি বলছে? আকাশ থেকে পড়েনি, ইট ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য হিউম্যানস। মানুষ নিজেই ধর্ম তৈরি করেছে তার নিজের জন্য। তাহলে মানুষ তার নিজেই ধর্ম তৈরি করছে তার নিজের জন্য, আর তার নিজের জীবন আরো সুষ্ঠু এবং স্বাভাবিক হয়ে ওঠে। এর পরের টপিকটা কি? এর পরের টপিকটা হচ্ছে মোরালিটি, নৈতিকতা। এটাও ধর্মের সাথে গভীরভাবে সম্পর্কিত। দুর্খেমের ব্যক্তিগত জীবনে এই কনসেপ্টটা ধর্মীয় প্রেক্ষাপট দ্বারা প্রভাবিত। তাহলে এই যে নৈতিকতা, মোরালস ব্যক্তির জীবনকে কিন্তু প্রভাবিত করে। সমাজ কিন্তু নীতির থেকে বেশি মোরালিটির দ্বারা পরিচালিত হয়। বাবা বলেছে এই কাজটা করিস না, ঠিক আছে করবো না। ডুজ এন্ড ডোন্টস, লিখিত কোনো রুলস রেগুলেশনস নেই, মোরালিটি আছে। ব্যক্তি সমাজের নিয়ম কানুনগুলো মেনে চলে, মোরালিটি। ট্রাফিক আইন মেনে চলেছি কেন? যাতে ট্রাফিকটা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, রাস্তার মধ্যে ক্যাওস না হয়, সবসময় পানিশমেন্টের ভয় নয়, ঠিক আছে। পুলিশ প্রশাসন আমাকে ধরে পানিশমেন্ট করে না, পেছনে মোরালিটি বেশি কাজ করে। মানুষের সুবিধার্থে মানুষ যাতে সুষ্ঠুভাবে যাওয়া আসা করতে পারে, ঠিক আছে, যানবাহন যাতে সুষ্ঠুভাবে একদিক থেকে অন্যদিকে অতিবাহিত করতে পারে, তার জন্য মোরাল প্রিন্সিপাল গুলো ব্যক্তির জীবনকে বেশি প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করে। তাহলে মোরালিটির দিকটা কিন্তু দুর্খেমে আলোচনায় বারবার ফুটে উঠছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিষয়গুলোকে নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। তাহলে আমরা কি কি পেলাম টপিক এখানে দুর্খেমে যেগুলো পড়বো? division of labor in society, social facts, suicide, religion, the rules of sociological method, collective conscience, এবং আর এর আন্ডারে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে sacred and profane, collective representations, individual representations, sociologism, totemism, morality. দুর্খেম হচ্ছে এমন একটা সোশ্যাল থিঙ্কার যার হাত ধরে সোশিয়োলজির
স্ট্রাকচারটা অনেক বেশি সমৃদ্ধশালী হয়, স্ট্রাকচারটা অনেক বেশি গ্লোরিফাইড হয়, এটা প্রপার শেপ নিতে পেরেছে। এইভাবে কিন্তু দুর্খেমের জীবনী আমাদেরকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে, এবং দুর্খেমের যে কাজ পরবর্তীকালে, আজ ধরো আমরা 21st সেঞ্চুরিতে আছে, তার মোস্ট অফ দ্য ওয়ার্কস 19th সেঞ্চুরির সেকেন্ড হাফ এবং 20th সেঞ্চুরি ফার্স্ট হাফ, দীর্ঘ 100-150 বছরের যে 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 সময়কাল, স্টিল তার তত্ত্বগুলো কিন্তু আমাদের সমাজে অনেক বেশি রেলেভেন্স। তাহলে কিন্তু দুর্খেম আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং তার টপিক গুলো খুব ভালো করে দেখে নিতে হবে, যেমন ডিভিশনস অফ লেবার, সুইসাইড, দ্য রুলস অফ সোশিয়ালিক্যাল মেথড, দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, এন্ড সো অন। আর এটা বই থাক।